এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি একটি দারুণ বশীকরণ, ল অফ অ্যাট্রাকশনের একটা কাজ। এই কাজটি এতটাই শক্তিশালী, এতটাই জোরদার যে এটা যদি ঠিকমতো করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু যদি আপনার প্রেমিক বা প্রেমিকা অভিমান করে থাকে, আপনার পার্টনার যদি দূরে সরে গিয়ে থাকে, এরকম অনেক ঘটনা অনেক সময়ই আসে বন্ধুরা। বশীকরণের জন্য প্রতিনিয়ত ফোন কল আসে, আসছে আর কি। তা প্রেমিক অভিমান করেছে, পার্টনার দূরে চলে গেছে, আমাকে প্রতিকার করতে বলে। তা এই যে প্রতিকার করা, দেখুন বন্ধুরা, বশীকরণ কিন্তু অবশ্যই কাজ করে। আমি প্রমাণ করে দিয়েছি বশীকরণ হয় এবং হয়। তবে প্রথমত আপনার গ্রহের দশা বলে দেবে যে আপনি যে বশীকরণটি করতে যাচ্ছেন তা আপনার জন্য সফল হবে কি হবে না। তা আপনার কোষটি বা গ্রহের দশা সেই সময় বলে দেয় যে এই বশীকরণ প্রয়োগ আপনার করা উচিত কি উচিত নয়। সামনের মানুষটি আপনার থেকে দূরে চলে গেছে, তিনি আপনার স্বামী হতে পারেন, হয়তো আপনার স্বামী অন্য কোনো তৃতীয় ব্যক্তির প্রভাবে চলে গেছেন, কিংবা আপনার সন্তানরা বিপদে চলে যাচ্ছে, সেক্ষেত্রে বাবা মায়েরাও এটি করতে পারেন, অথবা আপনার স্ত্রী অন্য কারোর প্রভাবে চলে যাচ্ছেন, আপনি তার জন্য এটি করতে পারেন। বশীকরণের দুটি দিকই রয়েছে, ভালো এবং মন্দ। আপনি যদি কোনো খারাপ উদ্দেশ্যে এটি করেন বন্ধুরা, তবে এটি ব্যাকফায়ার করবে, উল্টো প্রভাব ফেলবে, অর্থাৎ আপনাকে সমস্যায় ফেলবে। আপনি হয়তো বশীকরণের প্রক্রিয়া করছেন, কিন্তু সামনের মানুষটি আপনার থেকে আরো দূরে চলে যেতে শুরু করবে, এটিরও একটি অন্য দিক। তাই বশীকরণ যদি পবিত্র উপায় করা হয়, তা কাউকে আঘাত না দিয়ে, কারো ক্ষতি না করে, এবং এটি যদি আপনি নিজে করেন তবে তা খুব দ্রুত ফল দেয়। একটা ভোজ্যপত্র চাই, আপনারা জানেন ভোজ্যপত্র, আপনারা তো চেনেন ভোজ্যপত্র একটা চাই। একটা ডালিম গাছের অথবা তুলসী গাছের কলম লাগবে। কলম মানে জানেন, ডাঁটাটা সুন্দর করে ছুলে নিয়ে তারপরে কলম তৈরি করে নিতে হয়। তুলসী কাঠকে একটু সরু করে কেটে নিয়ে তার কলম বানিয়ে নিতে হবে আপনাকে, অথবা ডালিম কাঠের কলম বানিয়ে নিতে পারেন। এই দুটির মধ্যে যে কোনো একটি কলম আপনি তৈরি করে নিন। একটু কুমকুম লাগবে এবং হলুদ লাগবে, বুড়া কুমকুম, রোলি যেটাকে বলে, তার সঙ্গে একটু সিঁদুর মিশিয়ে দেবেন। তার কুমকুম, সিঁদুর এবং হলুদ এটি একটি কাচের বাটিতে একটু ভালো করে পেস্টের মতো করে গুলে নেবেন। এবার নিয়মটা বলছি, এই প্রয়োগটি মহিলারা যখন ঋতুস্রাব হবে, পিরিয়ডস হবে, সেই সময়ও করতে পারেন, মানে এতে কোনো বাধা বিঘ্নর কোনো ব্যাপার নেই। আবার পিরিয়ডসের পরেও করতে পারেন। এটি বিশেষ করে মহিলাদের জন্য অত্যন্ত উপযোগী একটি বশীকরণ। এর জন্য জরুরি নয় যে আপনাকে বাড়ির মন্দিরেই বসতে হবে, আপনি বাড়ির বাইরে কোথাও একটা, যে কোনো একটা জায়গায় একটা চার পেয়ে, মানে কাঠের চৌকি পেতেও আপনি বসতে পারেন, যেটাকে জল চৌকি বলি আমরা। তা বসার সময় আপনার মুখ উত্তর দিকে করে বসবেন। পিরিয়ডসের সময় বশীকরণের এই প্রয়োগটি করলে তা তৎক্ষণাৎ কাজ করে, মানে দেনান্দান কাজ করে। তখন আপনি উত্তর দিকে মুখ করে একটা চৌকি পেতে নেবেন এবং তার উপর একটা লাল রঙের কাপড় বিছিয়ে নেবেন, শালু কাপড়, আপনারা জানেন শালু কাপড় তো আপনারা চেনেন। ওটা বিছিয়ে নেবেন, বিছিয়ে নিয়ে তারপরে ছোট সাইজের একটা ভোজ্যপত্র নিন। ভোজ্যপত্র মানে সাইজটা এখানে ছোট্ট করে কেটে একটা ছোট সাইজের ভোজ্যপত্র নিতে হবে। এর সাথে একটি কাঁচের শিশিতে একটু মধু নিয়ে নিন। কাঁচের শিশিতে একটুখানি মধু নিয়ে নিন, কাঁচের শিশিতে মধু নিয়ে নিন। শিশিটি অবশ্যই কাঁচের এবং স্বচ্ছ হতে হবে, দেখতে পাচ্ছেন, কাচের এবং স্বচ্ছ শিশিটি অবশ্যই কাঁচের হতে হবে, স্বচ্ছ হতে হবে। বাদামি বা নীল এই ধরনের কোনো রঙের শিশি হলে চলবে না। যদি কোনো দেখেন যে সাদা নয়, সেই শিশি ইউজ করবেন না। বাদামি বা নীল এই ধরনের কোনো রঙের শিশি চলবে না। যে কাঁচের শিশি এপার ওপার পরিষ্কার দেখা যায়, দেখতে পাচ্ছেন আপনারা, এপার ওপার একদম পরিষ্কার দেখা যাচ্ছে, তেমন শিশিতে মধু থাকতে হবে। দেখুন ভরা রয়েছে মধু থাকতে হবে। এবং এই যে কাজটি,
এটা কি করতে হবে, এবার ডালিম বা তুলসীর কলমটা দিয়ে সেই গোলানো হলুদ কুমকুম আর সিঁদুর বললাম, সেটা ওই ভোজ্যপত্রের উপরে ছোট ছোট অক্ষরে মন্ত্রটি লিখে নিতে হবে। যে মন্ত্রটা আমি স্ক্রিন জুড়ে দেব সেই মন্ত্রটি লিখে নিতে হবে। এতটাই ছোট করে লিখবেন যাতে এটি ভাঁজ বা গোটানোর পর সহজেই মধু শিশির ভেতরে ঢুকে যেতে পারে। ধরুন আপনারা এই যে ভোজ্যপত্রটা আছে এটার 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ করে নেবেন, ছোট করে নেবেন, করে নিয়ে দেখুন ভোজ্যপত্রের দুটো দিক, একটা হচ্ছে পিঠের দিক, এই দিকটা পিঠের দিক, অপেক্ষাকৃত একটু সাদা অংশটা বুকের দিক। হ্যাঁ, এই বুকের দিকে জিনিসটা কিন্তু লিখতে হয়, এই পিঠের দিকে কিন্তু লিখতে নেই। তো এতটাই ছোট করে লিখবেন যাতে এটি ভাঁজ করে গোটানোর পরে সহজেই আপনি গুটিয়ে মধু শিশির মধ্যে ভেতরে আপনি ঢুকিয়ে দিতে পারেন। সেই অনুযায়ী শিশির সাইজ বেছে নেবেন, 100 গ্রামের শিশি নেবেন, নিয়ে করবেন, তাহলে খুব ভালো হবে। 100 গ্রামের শিশিটা আপনারা দেখালাম, 100 গ্রামের মধু শিশি আপনারা কিনে নেবেন, কিনে নিয়ে করে নেবেন। এবারে আপনার মুখ কিন্তু উত্তর দিকে থাকবে, সামনে একটি ঘটির মধ্যে জল রাখতে হবে এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। আপনি যদি পিরিয়ডসের মধ্যে না থাকেন অথবা আপনি যদি কোনো পুরুষ মানুষ হন তবে ঘরের মন্দিরে বসেও এই প্রয়োগটি করতে পারেন, বা যে ঘরে আপনার ঠাকুর আছে সেই ঘরে বসেও আপনারা উত্তর দিকে মুখ করে বসে আপনারা কাজটি করতে পারেন। সময়ের কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো সময় বেছে নিতে পারেন, কারণ মায়ের আরাধনা তো আমরা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় করতে পারি, তাই না? করতে হবে মাত্র কিন্তু একবারই, এই যে কাজটি এটি কিন্তু একবারই করতে হবে আপনাকে। এবার লেখার পদ্ধতিটি ভালো করে বুঝে নিন, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আপনি যে ব্যক্তিকে পছন্দ করেন বা যাকে কাছে পেতে চান, প্রথমে তার মনে তার একটা সুন্দর ছবি কল্পনা করে নিন, তার হাসি মুখের একটা ছবি আপনি আপনার ভাবতে থাকুন। হাসি সে একটু হেসে হেসে সামনে দাঁড়িয়েছে, এরকম হাসি মুখের ছবি ভাবতে হবে। এবার ভোজ্যপত্রে প্রথমে আপনি নিজের নাম লিখবেন, ফার্স্টে আপনি নিজের নাম পদবী সহ পরিষ্কার করে লিখবেন। আপনাকে 2টো কলাম বা ছক তৈরি করতে হবে। প্রথমে 2টি লম্বালম্বি দাগ টানবেন, লম্বালম্বি 2টো দাগ টানবেন, নিজের নাম লিখবেন, তারপর আপনার সঙ্গীর নাম লিখবেন যার জন্য আপনি এটি করছেন, তারপরে আবার নিজের নামে লিখে 2টো দাগ দেবেন। অর্থাৎ একটা দাগ দিলেন, আরেকটা দাগ দিলেন, তার মধ্যে আপনি আপনার নিজের নামটি লিখলেন, আবার একটা দাগ দিলেন, তারপর আরেকটা দাগ দিলেন, তারপর সঙ্গীর নামটি লিখলেন। বোঝাতে পারলাম? এরপরে মাঝের অংশে আপনারা সম্পূর্ণ মন্ত্রটা লিখে দেবেন। অর্থাৎ দেখুন, আমি ভালো করে আপনাদের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে জিনিসটা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথমে দেখুন, ফার্স্টে দেখুন, প্রথমে একটা লাইন টানলেন, তারপরে আরেকটা লাইন টানলেন, এখানে আপনি আপনার নামটা লিখলেন, এখানে আপনি আপনার নামটা লিখলেন। হ্যাঁ, তারপরে নিচে একটা লাইন টানলেন, আর একটা লাইন টানলেন, এখানে আপনি আপনার সঙ্গীর নামটা লিখলেন। বোঝা গেল? এইখানটায় এই অংশটায় আপনারা মন্ত্রটাকে লিখবেন, এই অংশটা আপনারা মন্ত্রটাকে লিখবেন। দেখুন ভালো করে পরিষ্কার করে দেখুন, প্রথমে একটা লাইন টানলেন, তার নিচে একটা লাইন টানলেন, এখানে আপনারা আপনার নামটা পদবী সহ লিখলেন, তারপরে আরেকটা লাইন টানলেন, নিচে আরেকটা লাইন, এটা একটু ব্যাকাতারা হয়ে গেছে, আপনি একটু সোজা করে, কারণ আমি হাতে করে লিখছি তো। আরেকটা লাইন টানার পরে আরেকটা লাইন টেনে আপনার সঙ্গীর নামটা এখানে লিখলেন, তার নিচে আরেকটা লাইন টেনে দিলেন। এই যে মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশটাই কিন্তু মন্ত্রটাকে লিখতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এইবারে 2টো লম্বালম্বি দাগ দিয়ে দিতে হবে, সঙ্গীর নামটা লিখে আবার ওই 2টো লম্বালম্বি দাগ দিয়ে দেবেন। এটি লেখার পরে একটু শুকিয়ে নেবেন, অন্তত ঘন্টাখানেক শুকিয়ে নেবেন। শুকিয়ে যাওয়ার পর এর উপরে প্রথমে একটু কাগজ বা এমন কিছু চাপা দিয়ে দেবেন যাতে আপনি যে প্রদীপটি এর উপর রাখবেন তার ঘি যেন লেগে না যায়। অর্থাৎ এটা লেখার পরে আপনি এইটা ধরুন ভূজ্যপত্রে লিখলেন, তো ভূজ্যপত্রে লেখার পরে আপনি তার উপর একটা কাগজ দিয়ে দেবেন, কাগজটি দিয়ে তার উপরে প্রদীপটি বসিয়ে দেবেন। বোঝাতে পারলাম? প্রদীপটি তার উপরে বসিয়ে দেবেন। এবারে তার সেই ঘি ফি যেন এখানে ভোজ্যপত্রে না লেগে যায়, তার জন্য এই কাগজটি দেওয়া আর কি। দিলেন, এবারে আপনারা ছিটকে পড়ে বা কোনোভাবেই যেন ঘিটা এই ভোজ্যপত্রের লেখা অংশটায় না পড়ে। আপনারা চাইলে এটি তৈরি করার পরে একটা পলিথিনে, এরকমভাবে পলিথিনে মুড়ে দিতে পারেন। দেখুন আমি ভোজ্যপত্রটা পলিথিনে মুড়ে নিয়েছি। হ্যাঁ, পলিথিনের মধ্যে আমরা ভোজ্যপত্রটাকে কিন্তু মুড়ে নিয়েছি।
এবার মুড়ে নিয়েছি। এবারে আপনারা চাইলে এটা পলিথিনে মুড়িয়ে নিতে পারেন। এবারে এর উপরে সেই ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে দিতে হবে। এবারে আমি যে মন্ত্রটি বলছি, এই মন্ত্রটি আপনাদের 108 বার জপ করতে হবে। 108 বার। জপের মালা থাকলে ভালো হয়, না থাকলেও কোনো অসুবিধা নেই। আপনারা নকুল দানা দিয়েও একটার পর একটা, যেমন শিখিয়ে দিয়েছিলাম আগে, দুটো ছোট বাটি নেবেন, একটা বাটিতে 108টা নকুল দানা রাখবেন, একটা করে আপনার নিজের দিকে টেনে টেনে ফাঁকা বাটিটার মধ্যে রাখবেন। তাহলে 108টা যদি উপর থেকে এপারে চলে আসে, তাহলে আপনার 108 বার হয়ে গেল। মনে রাখবেন, পিরিয়ডসের সময় এটি বাড়ির মূল মন্দিরে করবেন না, তখন আলাদাভাবে উত্তর দিকে মুখ করে আপনারা অন্য ঘরে বসে করবেন। হ্যাঁ, তা মন্ত্রটি বলছি, একটুখানি ভালো করে দেখুন। মন্ত্রটি হচ্ছে জ্ঞানীনাং চিত্তাংশী। জ্ঞানীনাং চিত্তাংশী, দেখুন স্ক্রিন জুড়ে যাচ্ছে। জ্ঞানীনাং চিত্তাংশী দেবী ভগবতী হি সা বলাদা কৃষ্য মহায় মহামায়া প্রয়চ্ছতি। অর্থাৎ জ্ঞানীনাং চিত্তাংশী দেবী ভগবতী হি সা বলাদা কৃষ্য মহায় মহামায়া প্রযোচ্ছতি। প্রযোচ্ছতি অন্তস্থ জ চয় ছয় তয় হস্যি। জ্ঞানীনাং চিত্তাংশী দেবী ভগবতী হিসা বলাদা কৃষ্ণ মহায় মহামায়া প্রযোচ্ছতি। জপ শুরু করার আগে নিজের হাতে সামান্য জল নিয়ে নিজের নাম, নিজের বাবার নাম, গোত্র, বাসস্থানের নাম বলুন এবং তারপরে নিজের মনের কামনা জানিয়ে সেই ব্যক্তির নাম নিয়ে বলুন, হে মাতারানী, অমুক যেন আমার বশীভূত হয়, অর্থাৎ আমার সাথে ওর ভালোবাসা যেন আরো গভীর হয়। এই বলে জলটি মাটিতে একটুখানি ফেলে দিন। এরপরে মন্ত্রটি জপ করুন। এক মালা অর্থাৎ 108 বার হয়ে যাওয়ার পর প্রদীপটি যতক্ষণ জ্বলছে ততক্ষণ ভোজ্যপত্রটিকে ওখানে ওভাবেই রেখে দিন, সরাবেন না। ঘটিতে যে জলটি রয়েছে সেটি প্রদীপের চারদিকে ঘুরিয়ে নিয়ে সেই জলের একটি তিলক নিজের কপালে লাগিয়ে দিন। একটুখানি জল আপনি ছিটিয়ে ফেলে দিয়েছেন, বাদ বাকি কিছুটা অংশ জল রয়েছে, সেই জলটিকে আপনি প্রদীপের চারপাশে ঘুরিয়ে নিয়ে সেই জলের একটি তিলক নিজের কপালে আপনি লাগিয়ে দিন। বাকি জলটুকু নিজে খেয়ে নিন। বাকি জলটুকু আপনি সেটা খেয়ে নিতে হবে। বোঝা গেল? এইবারে আপনার কাছে যে ভোজ্যপত্রটি তৈরি রয়েছে সেটিকে আপনাদের গোল করে পেঁচাতে হবে। অর্থাৎ এটা তৈরি হয়ে গেল, আপনার ওই সাধনাটা শেষ হয়ে গেল, আপনি এটাকে কি করলেন, আপনি গোল করে এটাকে গোল করে আপনি পেঁচালেন। গোল করে আপনি একদম গোল করে পেঁচালেন। এটাকে ভাঁজ করবেন না, করলে এটি ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে। এটিকে ভাঁজ করার চেষ্টা করবেন না, এটাকে গোল করে সুন্দর করে গোল করে আপনারা ভালো করে পেঁচিয়ে নেবেন। বোঝাতে পারলাম? ভালো করে গোল করে ভালো করে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে খুব বড় ভোজ্যপত্র নেবেন না বন্ধু, আমি অনেকটা বড় দিয়েছি কারণ বোঝাতে সুবিধা হয় বলে, নাহলে মধুর শিশির ভেতরে ঢুকবে না। এত বড় ভোজ্যপত্রটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, এইটুকুনি মধুর শিশির মধ্যে এত বড় ভোজ্যপত্রটা ঢুকবে না। তা সুতরাং আপনাকে যেরকমভাবে বললাম, আপনারা এই ভোজ্যপত্রটার একদম 4 ভাগের 1 ভাগ করে নেবেন। তাহলে কিন্তু আপনারা এটা তারপরে পেঁচিয়ে নেবেন, এরকম করে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে আপনারা যখন ডোবাবেন তখন মধু শিশিতে অনায়াসে ডুবে যাবে। হ্যাঁ, এবারে মধু শিশির ভেতরে না ঢুকবে না, খুব বড় ভোজ্যপত্র ঢুকবেই না। এবারে এটিকে মধু শিশির মধ্যে ডুবিয়ে দিতে হবে। এরপর ওই মধু শিশিটি নিয়ে গিয়ে আপনার বাড়ির যেখানে আপনি আপনাদের পোশাক আশাক রাখেন, আলমারি আর কি, বিশেষ করে ঘরের দক্ষিণ বা দক্ষিণ পূর্ব কোণে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে দিন, যাতে কেউ দেখতে না পায়। একদম লুকিয়ে রেখে দেবেন। এরপর থেকে নিয়মিত প্রতিদিন আপনাকে ওই মন্ত্রটি মাত্র 27 বার আপনাকে জপ করতে হবে, ওই মেয়েটির নাম নিয়ে বা ওই ছেলেটির নাম নিয়ে। প্রতিদিন এই মন্ত্রটি বলা শুরু করার আগে আপনি প্রথমে সেই ব্যক্তির ধ্যান করবেন, তার হাসি মুখটা ভালোভাবে মনে মনে কল্পনা করে নেবেন, তারপর 27 বার মন্ত্রটি বলবেন। বন্ধুরা, এই মন্ত্রটা বা এই ক্রিয়াটি এতটাই পবিত্র এবং শক্তিশালী একটি প্রয়োগ যে এটি আপনার কাজ 100 ভাগ সফল করবেই করবে। যদি আপনার উদ্দেশ্য আবেগ সম্পূর্ণ পবিত্র হয় তবে আপনার কাজ কিন্তু নিশ্চিতভাবে সম্পন্ন হবে, অর্থাৎ সেই ব্যক্তি আপনার প্রতি আকর্ষিত হতে বাধ্য। যদি আপনার উদ্দেশ্য সৎ না হয়, আপনি অবৈধ কাজে যদি লাগাতে চান বা নিছক কৌতূহল মেটানোর জন্য যদি করতে চান, তাহলে কিন্তু এটি কাজ করবে না। আপনি কোনো তান্ত্রিককে দিয়ে করালেও কাজ হবে না। আপনার নিজের কাজ নিজেকে করতে হবে। তাই বশীকরণ যাই করবেন তা নিজের হাতেই করা উচিত। ওই জন্য আমি
14 সাল থেকে কিন্তু আমি শিখিয়ে দিয়ে আসছি আপনাদের কেরমভাবে করতে হবে না করতে হবে, আমি ডিটেলস শিখিয়ে দিয়ে আসছি। আর প্রথম কথা হলো, যদি বশীকরণের প্রয়োজন না থাকে তবে বিনা কারণে প্রয়োগ করা উচিত নয়। কারণ আপনার কোষটি এটাই বলে দেয় যে সামনের মানুষটি কি চিরকালের জন্য আপনার জীবন থেকে চলে গেছে নাকি তার ফিরে আসার কোনো সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আপনার কোষটি দেখলেই কিন্তু বোঝা যায়। এই কারণে বলা হয় যে বিনা কারণে এমন কোনো প্রয়োগ বা জড়ানো উচিত নয় যা আপনার কর্মের একটা বন্ধন তৈরি করে বা কর্মফল উৎপন্ন করে। হ্যাঁ, তাই পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে এটা করুন। এর থেকে আপনারা কতটা উপকার পেলেন তা আমাকে কমেন্ট সেকশনে লিখে, কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আর আপনার উপকৃত হলে এটি অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন কাজটা। আর চ্যানেলটি ভালো লাগতে শুরু করে থাকলে সাবস্ক্রিপশন অবশ্যই নেবেন। আমার এই ভিডিওর তলায় সাবস্ক্রাইবার বাটন আছে, ওইখানে ক্লিক করবেন, পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এটা করবেন অতি অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না বন্ধু, এটা কিন্তু অতি অবশ্যই যেন মনে থাকে। এবং এটার পরে আমি একটা জিনিস বলবো আপনাদের, যে কাজটি আমি বললাম আপনাদের, সেই কাজটি কিন্তু অতি অবশ্য মনোযোগ সহকারে করবেন, অত্যন্ত মনোযোগের সঙ্গে আপনারা কাজটা কিন্তু করবেন। এবারে আপনারা একটা জিনিস একটু মাথায় রাখুন, সেটা হচ্ছে যে আমি দুটো প্রোডাক্টের কথা আপনাদের প্রত্যেক সময় বলি। অমৃতবিন্দু স্নানদ্রব্য, এটা মাত্র 1 চিমটি দিয়ে জলে গুলিয়ে নিয়ে, আপনারা বালতির জলে গুলিয়ে নিয়ে যদি প্রতিদিন স্নান করেন, 9টা গ্রহের খারাপ প্রভাব আপনাদের উপর থেকে চলে যাবে এ সারাদিনের জন্যে। ব্ল্যাক ম্যাজিক সারাদিনের জন্য আপনার উপরে ক্রিয়াশীল থাকবে না, বা কুনজর থেকে কিন্তু আপনি একেবারে অব্যাহতি পেয়ে যাবেন সারাদিনের জন্য। এটা অতি অবশ্যই নবগ্রহ বাথ পাউডার লিখে যদি আপনারা অ্যামাজনে সার্চ করেন, অতি অবশ্যই পেয়ে যাবেন নবগ্রহ বাথ পাউডার। অমৃত বিন্দু স্নানদ্রব্য, পাবলিশারের নাম দেখবেন গ্লোবাল পারচেজ ইন্টারন্যাশনাল, গ্লোবাল পারচেজ ইন্টারন্যাশনাল। অতি অবশ্য দেখে নিন বন্ধুরা, অমৃত বিন্দু স্নানদ্রব্য, দেখুন অমৃত বিন্দু স্নানদ্রব্য, এটা আপনারা অ্যামাজনে পাবেন, অতি অবশ্যই নিয়ে নেবেন। নবগ্রহ বাথ পাউডার লিখে সার্চ করবেন। আর এটা হচ্ছে শোধনদ্রব্য। এই শোধনদ্রব্য মাত্র 1/4 চামচ একটা কাচের বাটিতে জলের মধ্যে গুলিয়ে নিয়ে, আপনারা যারা পাথর ইউজ করেন, স্টোন ইউজ করেন, যারা আপনারা তালিসমান ইউজ করেন বা তাবিজ কবজ ইত্যাদি আপনারা ইউজ করেন, সেগুলোকে ডুবিয়ে দিতে হবে 8 ঘন্টার জন্য। তারপর সেখান থেকে তুলে নিয়ে, জল থেকে তুলে নিয়ে আপনারা ভালো পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আবার ইউজ করবেন, ইনস্ট্যান্ট শোধন হবে। যদি আপনারা বাস্তুকে মেরামত করতে চান, এটা মাত্র 1 চিমটি একটা বালতির জলের মধ্যে গুলিয়ে নিয়ে সেই জল দিয়ে প্রতিদিন ঘর মোছার চেষ্টা করুন বন্ধু। আপনার বাস্তু একদম কারেকশন হতে থাকবে, বাস্তুর উপর কোনো কুপ্রভাব পড়বে না, ব্ল্যাক ম্যাজিক আটকাবে না। আপনারা যদি কোনো গাড়ি কিনে থাকেন, আপনারা জানেন অনেকেই প্রতিবেশীরা এই গাড়ি কেনার জন্য হিংসা করে। আপনারা গাড়ি যখন ধোবেন তখন 1 চিমটি ওই বালতির জলের মধ্যে গুলিয়ে নিয়ে আপনারা গাড়িটা ধোন, তাহলে চাকা টাকা সমস্ত ধোবেন, তাহলে কিন্তু আপনার গাড়ির উপর থেকে হিংসার প্রভাব কমে যাবে, কুনজর থেকে রক্ষা পাবে আপনার গাড়ি, কোনো বাহন দুর্ঘটনা থেকে বহু অংশে কিন্তু আপনারা বেঁচে থাকবেন। এবং অতি অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন যে এটা যে কোনো জিনিসকে আপনি শুদ্ধ করতে পারেন। আপনি যদি কোনো মূর্তি ইউজ করেন, পেতলের মূর্তি বা তামার মূর্তি বা কোনো স্ফটিক শ্রীযন্ত্রম বা ইত্যাদি, সেগুলো কিন্তু আপনারা একটা পাত্রের মধ্যে আপনারা 1 চিমটি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তার ভেতরে যদি আপনারা স্নান করিয়ে নেন, তাহলে কিন্তু বিগ্রহ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার মানে অর্থাৎ শুদ্ধ হয়ে যায়, একেবারে শুদ্ধ হয়ে যায়, তেমনি কিন্তু আপনার স্ফটিক শ্রীযন্ত্রম বলুন, পারদ শিবলিঙ্গ বলুন, এগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, একদম শুদ্ধ হয়ে যাবে। অতি অবশ্যই ইউজ করবেন। এটা হচ্ছে, এটাকে দেয়া হয়েছে নাম স্বর্ণবিন্দু শোধন দ্রব্য। অতি অবশ্যই ইউজ করে দেখবেন, আমার ছবি দেওয়া আছে, দেখবেন অ্যামাজনে গিয়ে আপনারা যদি সার্চ করেন যে পজিটিভ পাউডার, তাহলে যখন পাবেন, শোধন দ্রব্য লিখে সার্চ করলেও কিন্তু পাবেন। অতি অবশ্যই আমার যে anandodorshon.com আছে, সেখানে গিয়েও আপনারা এই স্নানদ্রব্য বা শোধনদ্রব্য সার্চ করতে পারেন এবং সার্চ করলে পেয়ে যাবেন। ওখান থেকেও আপনারা সরাসরি কিনে নিতে পারেন বা কলকাতা চেম্বার থেকে এসেও কিনে নিতে পারেন। এবার বলি, যারা অতি অবশ্যই কলকাতা চেম্বারে এসে ভিজিট করে আমাকে দেখাতে চান, তারা এই যে নাম্বারটি আছে 9830143048, এই নাম্বারে কিন্তু আপনারা সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে বুকিং করে চলে আসবেন। আপনাদের দেখতে পেয়ে আমার ধন্যবোধ করবো আমি, এবং আপনাদের সাহায্য করতে পেরে আমার ভালো লাগবে।
স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আমার 70 পাতার অমূল্য কুষ্টিটিকুজি, যারা সেটাকে তৈরি করাতে চান তারা এই নাম্বারে 9830143048 এই নাম্বারে কিন্তু আপনারা বলবেন, ফোন করে বলবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করাতে চাই, তাহলে কি করব। বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9874332016, ওখানে আপনারা লিখে জানাবেন শান্তনুদা আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই, যেটা কিনা আপনার জীবনের একটা মূল্যবান জিপিএস, আপনি কেমনভাবে কাটাবেন না কাটাবেন 2050-51 সাল অবধি কেমন যাবে আপনার সময়টা, পার্ট বাই পার্ট কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করেছি। অতি অবশ্য করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।